2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। উত্তরে শুভেন্দু অধিকারী, দক্ষিণে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুজনেরই রণংদেহী মেজাজ। নতুন বছরের দ্বিতীয় দিনেই কার্যত বেজে গেল বিধানসভা ভোটের প্রচারের বাদ্যি। একদিকে মালদায় বিজেপির পরিবর্তন সংকল্প সভা, অন্যদিকে বারুইপুরে তৃণমূলের রণসংকল্প সভা। বছরের শুরুতেই 26-এর বিধানসভা ভোট নিয়ে একে অপরের বিরুদ্ধে জয়ের হুঙ্কার ছাড়লেন দুজন। ভোটের কাজে কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে, কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। বারুইপুরের সভা থেকে 21-এর থেকে 26 আসন বাড়ানোর পাশাপাশি ভাঙড় জয়ের চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। 2021-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টিতেই জয়ী হয় তৃণমূল। একমাত্র ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ এর নৌশাদ সিদ্দিকী। এবার সেই আসনে আইএসএফ এর থেকে ছিনিয়ে নিতে মরিয়া তৃণমূল। ভাঙড়ের বিধায়ক 293টা বিধায়কের নোংরামি অন্যায়কে ফাঁস করে দিচ্ছে। একজন বিধায়ক হয়েও মানুষের কথা কিভাবে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে বলা যায় সেটা দেখিয়ে দিচ্ছে। আজকে রাজ্যের মানুষ বিধায়কদের মাইনে, ফোন খরচ থেকে শুরু করে কি করা অ্যাক্টিভিটি কি হওয়া দরকার সেটাও জানতে পারছে ভাঙড়ের একমাত্র বিধায়ক সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়কের জন্য। তাই এক আইএসএফ এর বিধায়ক তৃণমূল কংগ্রেসের নোংরামি, বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যেভাবে লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপি চিন্তিত হচ্ছে। ফলে ভাঙড়ের বিধায়ককে হারাতে হবে। তবে একটু আমি বলে রাখি, 2021 সালে আপনারা অনেক চেয়েছিলেন, পারেননি। 2026 সাল আসছে, সংযুক্ত মোর্চা 2026-এ যাতে তৈরি হয় তার জন্য আমরা চেষ্টা করছি। তারপরেও বলছি, আমরা এই বিগত 4.5 বছরে যা পারফরমেন্স করছি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙড় উপহার দেবে বিধানসভাকে। অর্থাৎ ডবল ডিজিটের বিধায়ক বিধানসভায় যাবে আইএসএফ এর পক্ষ থেকে। পারলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই আসুন, আমরা আপনাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছি। এভাবে পদ্মফুলের চিহ্নটাকে, পদ্মফুলের বাটনটাকে সেলোটেপ দিয়ে আটকে দিয়ে যেভাবে একতরফা ভোট করা হয়েছিল, উনি সেই ইঙ্গিতই দিয়ে গেলেন। এইভাবে ভোট হলে 31-এ 41টাও জিততে পারেন উনি। যে ধরনের ভোটের কাজ তারা করেছে, যেভাবে ওদের ভোটের প্রসেস চলে, এসব গায়ের জোরে হিন্দুদেরকে ভোট না দেওয়া, ফেক ভোট আর ভোট এবং পুরোপুরিভাবে রিগিং এর মাধ্যমে তারা পুরো ডায়মন্ড হারবারে ভোট করেছে। তাহলে কেউ 7 লক্ষ ভোট পায়? এটা কোনো সম্ভব? সব মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে? 2 কোটি 34 লাখ বিজেপি ভোট পেয়েছিল।
সুতরাং এই জিনিস বোঝা যাচ্ছে যে তাদের ভোটটা ডায়মন্ড হারবারের ভোটটা কি করে হয়। বিধানসভা ভোটের আগে শুক্রবার থেকে প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের 19 দিন মোট 26টি জনসভা করার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, যার শুরুটা এদিন হলো দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। উল্টো দিকে মালদায় শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা থেকে উড়ে এলো তৃণমূলের প্রতি তীব্র কটাক্ষ। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। তার কারণ তৃণমূল মানে হলো চোর। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা। তৃণমূল পায়খানাও খায়। রাজ্য জুড়ে চলছে এসআইআর এর শুনানি, লাইন পড়ছে শুনানি কেন্দ্রগুলোর বাইরে, উঠছে হয়রানির অভিযোগ। এই আবহে শুক্রবারও এসআইআর ঘিরে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে তৈরি হলো তীব্র চাপানুতো। ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন, যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ঘোষণার পর থেকেই ভোটার তালিকার এই বিশেষ সংশোধনকে ঘিরেই সম্মুখ সমরে নেমেছে তৃণমূল ও বিজেপি। একদিকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবিতে এসআইআর এর পক্ষে সুর চড়াচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপির অঙ্গুলি হেলনে ভোটার তালিকায় চুরি করার অভিযোগ এনে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। এই প্রেক্ষাপটে শুক্রবার বারুইপুর থেকে বিধানসভার ভোট প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেও তার আক্রমণের একটা বড় অংশ ধরে রইল এসআইআর। নিশানায় থাকলো সেই বিজেপি ও নির্বাচন কমিশন। এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা দেবী বলে একজন রয়েছে, যিনি মারা গেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন, যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে। অন্যদিকে এসআইআর ইস্যুতে মালদার চাঁচলে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ, আর প্রথম রাউন্ড সেমিফাইনালে এসআইআর থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন, এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে। কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু।
বছর শেষে গত 31শে ডিসেম্বর দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে তৃণমূলের 10 জন সাংসদের প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার সেদিন আঙুল উঁচিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বারুইপুরের সভা থেকে ফের সেই প্রসঙ্গ তুলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, জ্ঞানেশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। পাটুলি থেকে আসার সময় পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। অভিষেক ব্যানার্জি কোন হরিদাস পাল যে ওকে সব কাগজ দেখাতে হবে? ইলেকশন কমিশন কি ওর আন্ডারে কাজ করে? ওর পার্টির কার্যকর্তা যে ও গিয়ে আদেশ দেয়? অতএব পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন যা কাজ করছে আদালতের নির্দেশে এবং তার নিজস্ব ক্ষমতা বলে। কতবার তো আদালতে গেল এসআইআর আটকানোর জন্য, পারল না তো একবারও। বলে এসআইআর হতে দেব না, আর সবার আগে নিজেরা সহায়ক ক্যাম্প খুলে বসে যায়। আমরা হিয়ারিং হতে দেব না, সবার আগে ক্যাম্প খুলে ওরা বসে যায়। অতএব এই পার্টি যারা এক মুখে 5 কথা বলে, সেই পার্টির কথার কোনো মূল্য নেই। সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, পশ্চিম বাংলার বুকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বার্মা থেকে আসা রোহিঙ্গা মুসলমানদের এনে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে ষড়যন্ত্র তৃণমূল কংগ্রেস করছে, বিজেপি সেটা হতে দেবে না, বাংলার মানুষ সেটা হতে দেবে না। সব মিলিয়ে এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে, কিন্তু শেষমেশ এই এসআইআর ভোটে ডিভিডেন্ড দেবে কাদের, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। দেখুন, নতুন বছর আবার আমাদের সামনে এলো, বছর বদলালো, ইংরেজি বছর বদলালো, কিন্তু পশ্চিমবঙ্গে রাজনীতির যে ধারাবৃত্তান্ত যেটা চলছে বেশ কয়েক বছর ধরে, সেটা কিন্তু বদলালো না। অর্থাৎ আমরা দেখেছি 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর, তারপর 2016 অবধি বাম কংগ্রেস তারা কিছুটা লড়াইতে ছিল, কিন্তু তারপর থেকে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে বিজেপির উত্থান। এবং 2019 লোকসভা নির্বাচন থেকে তো একেবারে পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি এই লড়াইটাই চলছে। এবং এই লড়াইটাই আপাতত পশ্চিমবঙ্গে যখন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে সমাজ, তা মোটের ওপর রাজনীতি আশ্রিত সমাজ, এবং রাজনীতি ভাবনা, রাজনীতি আলোচনা ছাড়া তো আমাদের খুব একটা বেশি কিছু নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও উত্তরবঙ্গে আপনি যদি লক্ষ্য করেন, সেখানে শুভেন্দু অধিকারী মহাশয় সভা করছেন, সেখানে খগেন মুর্মুর কথা আসছে, তার মাথা ফাটানোর কথা আসছে, এবং বিজেপির স্লোগানে শোনা যাচ্ছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ একেবারে দক্ষিণপন্থী হিন্দু রাষ্ট্রবাদী রাজনীতি থেকে বাম রাজনীতি যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আবার আপনি যদি দেখেন যে দক্ষিণের দিকে, সেখানে দক্ষিণ 24 পরগনা একেবারে তৃণমূলের গড়, সেখানে অভিষেকবাবু সভা করছেন, সেখানে এসআইআর এর কথা উঠছে, কার নাম বাদ গেছে তার কথা উঠছে, বাঙালিদের যে কী সুবিধা অসুবিধে তার কথা উঠছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্যের 2 নম্বর নেতা, তিনি একেবারে তার যে সামনের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তার যে ধরনের বক্তব্য, সেই বক্তব্য তিনি বজায় রাখছেন। এবার রাজনীতির এই আলোচনা তো ক্রমাগত চলতেই থাকবে, কিন্তু মূল কথাটা হলো পশ্চিমবঙ্গের রাজনীতির যে ধারাবৃত্তান্ত, তাতে মূল আলোচনার বিষয়গুলো কি কি থাকছে। আমরা কিন্তু মূলত দেখতে পাচ্ছি সেই ভোটার তালিকা সংশোধন, এসআইআর, সেই অনুপ্রবেশকারীদের কথা আসছে, বারবার করে উঠে আসছে যে আমাদের এখানকার যে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কথা, ডোল রাজনীতির কথা উঠে আসছে, মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার কথা, ধর্মের কথা উঠে আসছে, কতগুলো মন্দির হবে, কতগুলো মসজিদ হবে, এবং পশ্চিমবঙ্গের যে মূল শিল্পোদ্যোগের জায়গা, যেটা এখন হয়ে দাঁড়িয়েছে মন্দির এবং মসজিদের ইট সাপ্লাই, সেই নিয়ে আমরা গভীর আলোচনা করছি। কিন্তু এর বাইরে দাঁড়িয়ে রাজ্যের যে বড় শিল্পোন্নয়ন, শিল্পোদ্যোগ, এখানকার যে স্কুলগুলোর যে অবস্থা, শিক্ষার যে পরিস্থিতি, স্বাস্থ্যের যে পরিস্থিতি, অর্থাৎ সামগ্রিকভাবে একটা রাজ্যের উন্নয়ন
উন্নয়নের পরিস্থিতি নিয়ে কিন্তু খুব বেশি আলোচনা নেই। যথারীতি আমাদের এখানকার শাসক দল তৃণমূল এবং কেন্দ্রের শাসক দল বিজেপি, তারাই আমাদের এখানে মূল প্রতিপক্ষ। তারা আগামী একটা নতুন পশ্চিমবঙ্গের স্বপ্ন নতুন বছরে দেখাচ্ছেন, নতুন বিধানসভা নির্বাচনের পর। এখন এইখানে যে প্রশ্নটা আসছে, এটা তো সত্যি কথা যে তৃণমূল কংগ্রেসের তো অনেক বছর হয়ে গেল পশ্চিমবঙ্গে, আমাদের কেন্দ্রেও বিজেপি অনেক বছর আছেন। তারা সত্যিকারের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন নতুন পথের সন্ধান দিতে পারবেন, এতদিন তারা যেটা দিতে পারেননি সেই দিকেই আমাদের নজর থাকবে। আর অন্যদিকে বাম কংগ্রেস, তাদের উপস্থিতি খুব একটা এখনও দেখা না গেলেও তাদেরকেও হয়তো মানুষকে কিছু অসম্ভবের স্বপ্ন দেখাতে হবে যদি তারা এই রাজনীতিতে আবার আসতে চান। আপাতত কিন্তু পশ্চিমবঙ্গ রাজনীতি যে ধারায় আবর্তিত হচ্ছে, সেই ধারা কিন্তু মূলত একই জায়গায় আছে, যেটা হচ্ছে তৃণমূল বনাম বিজেপি। তাদের মধ্যে অনেক সেটিংয়ের প্রসঙ্গ আসলেও কিন্তু আদতে মানুষ মনে করছেন যে তারা দুজনেই মূল যুযুধান প্রতিপক্ষ। যদি না রাজনীতির T20 হঠাৎ করে শুরু হয়ে যায়, তৃতীয় পক্ষ হঠাৎ করে নতুন কোনো আলোর সন্ধান দেন, তার বাইরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন বছরে একেবারেই বদলায়নি। এদিন বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ঘিরে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানেও ছিল চমক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। আর শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বারুইপুরের মঞ্চে এই তিনজনকে হাঁটিয়ে যেন প্রমাণ করলেন, এসআইআর এর খসড়া তালিকায় মৃত হলেও এরা বহাল তবিয়াতে জীবিত রয়েছেন। এখানে আমি একা আছি, আমার পাশে দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? র্যাম্প ওয়াক নতুন নয়, তবে ভোটের পশ্চিমবঙ্গে ভূতেদের র্যাম্প ওয়াক নিঃসন্দেহে নজর কাড়া। আর সেই টানটান নাটকের সাক্ষী রইল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের সভামঞ্চ। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে? কৌতূহল আছে তো, যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে? কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো, তিনটে ভূত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই তিনজনকে খসড়া তালিকায় মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তিনজনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, দিদি আসুন। এখানে দুজন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? তাঁরা এলেন, হাত নাড়লেন, নিজেদের নাম বললেন। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে দুজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটলেন আগে আগে, তাঁরা হাঁটলেন পিছনে পিছনে। বাংলার রাজনীতিতে ভোট প্রচারে এবার র্যাম্প সংস্কৃতির অনুপ্রবেশ ঘটল তৃণমূল কংগ্রেসের হাত ধরে। এই র্যাম্পের মাধ্যমে মূল যে মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের আরও কাছে পৌঁছে গিয়েছেন, তাদের মুখের সামনে, তাদের অভিব্যক্তির সামনে নিজের বক্তব্য রেখেছেন। আরও তাৎপর্যপূর্ণ, আরও চমক, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই র্যাম্পে দাঁড়িয়েই তিনজন ভূতকে আবিষ্কার করলেন এবং হাজির করলেন, পরিচয় করিয়ে দিলেন সাধারণ মানুষের সঙ্গে। নির্বাচন কমিশনের খাতায় যারা মৃত, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তিনজন জীবিতকে হাজির করলেন এই র্যাম্পে। আজকে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুর দিনে সেই র্যাম্প সংস্কৃতি নজর কাটল। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই তিনজনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন, দুজনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না চারজন দেখছেন? কজন দেখছেন? কজন? এরপরই নির্বাচন কমিশনকে তীব্র নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম তিনটে চারটে কেস না,
খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। মানে ওনারা চেষ্টা করছেন যে বাঙালি, একদিকে বলছেন বাঙালি বাঙালি বলে চেঁচাচ্ছেন, আর অন্যদিকে বাংলাতে র্যাম্প করে বিভিন্ন করে মডার্ন মানে নতুন যুবকদের মানে কাছে পাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটুকু বলতে পারি, নতুন যারা যুবকরা রয়েছেন, নতুন প্রজন্ম যারা রয়েছেন, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে দূরে সরে গেছে। সে যতই সিনেমা স্টাইলে নায়কের মতন করে সে এন্ট্রি নিক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা নিয়ে এদিন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়েছে সিইও দপ্তর। সিইও দপ্তরের বক্তব্য, ভুলভ্রান্তি হতে পারে, তবে তার সংখ্যা নগণ্য। রিপোর্ট এলে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা খসড়া তালিকা, এত স্বচ্ছতা আছে বলেই বিষয়গুলো সামনে আছে। এসআইআরের শুনানি পর্ব চলার মধ্যেই দিন দুয়েক আগে রাজ্যে এসে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। বলেছেন সোনার বাংলা গড়ার কথা। हम कवि गुरु की कल्पना का, विवेकानंद की कल्पना का, बंकिम बाबू की कल्पना का बंगाल बनाएंगे, सोनार बांग्ला बनाएंगे। শুক্রবার দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্বাচনী সভা থেকে অমিত শাহকে পাল্টা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? চোরের মার বড় গলা হয়। দুর্নীতি মুক্ত বাংলা গড়ব, উন্নত যুক্ত বাংলা। সেই কারণে বাংলার আবার জাগরণ হবে, সোনার বাংলা হবে পশ্চিম বাংলা। যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আরও উন্নত বাংলায় আমরা পরিণত করব। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে, মানুষ শুনানির লাইনে দাঁড়াচ্ছেন। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপর হবে ভোটের দিনক্ষণ ঘোষণা। কিন্তু এখন থেকেই রাজনৈতিক বাকযুদ্ধ চরমে। নতুন বছর শুরু হতে না হতেই বারুইপুরের মাটি থেকে রাজ্যবাসী আবার তৃণমূলের মিথ্যাচারের সম্মুখীন হলেন। এক অদ্ভুত ব্যাপার, বহু ক্ষেত্রে যেখানে কিনা তৃণমূল কংগ্রেস নিজেদের সরকার নিজেরা চালাতে পারল না, নিজেদের সরকারকে চালাতে গিয়ে তারা বিভিন্ন রকমভাবে প্রশাসনিক দুর্নীতির আশ্রয় নিলেন এবং সেই প্রশাসনিক দুর্নীতিকে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য জনসাধারণের ট্যাক্সের পয়সায় বিভিন্ন সময় মামলা লড়লেন এবং সেখানেও বহু ক্ষেত্রে বহুমুখী হারের সম্মুখীন হলেন। আজকে সেই তৃণমূল কংগ্রেসের যিনি 2 নম্বর, তিনি কিনা আজকে এর বিরোধিতা না করে উল্টে বরঞ্চ তাকে সার্টিফিকেট দিতে ব্যস্ত হয়ে পড়লেন। এই দুর্নীতি, যে প্রশাসনিক দুর্নীতি বাংলার মানুষ দেখেছে, যে অত্যাচার বাংলার মানুষ দেখেছে, একতরফা তোষণের নাম করে মুসলিম অ্যাপিজমেন্ট এবং র্যাডিক্যালাইজেশন অফ ইসলামিক সিস্টেম যারা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেখেছেন বা দেখছেন, যারা কিনা এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করা তৃণমূলী চক্রান্তকে সামনে থেকে দেখেছেন বারবার, তাদের সামনে এই যে বারুইপুরের সভা থেকে যেসব মিটিংয়ে তৃণমূলের 2 নম্বর এবং বাকি তৃণমূলের নেতারা যে ভাষণবাজি করলেন, তাকে এই পশ্চিমবঙ্গের মানুষ, বাঙালি, তারা প্রত্যাখ্যান করেছেন। এখানে কোনো রকমভাবেই এই ধরনের কথাবার্তা বলে আর গুলিয়ে দেওয়া যাবে না, বাঙালিকে আর বোকা বানানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন 26-এর নির্বাচনে তার সামনে ইভিএমের মেশিন থাকবে, নির্দিষ্ট বোতাম টিপে, বলা বাহুল্য ভারতীয় জনতা পার্টির প্রতীক, বিজেপির প্রতীক পদ্মফুলের বোতাম টিপে তৃণমূলকে হারাবেন। পশ্চিমবঙ্গবাসী জিততে চান, পশ্চিমবঙ্গবাসী জিতবেন, তৃণমূল হারবে।
যে পদ্ধতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দেওয়া হয়েছে, যে পদ্ধতিতে একের পর এক সাধারণ মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক ক্ষমতাকে এই তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করেছে, যেভাবে সংবাদপত্র এবং বিভিন্ন মাধ্যম গণমাধ্যম তাদের সাড়ে সর্বনাশ করে দিয়েছে, এবং যেভাবে সাংবিধানিক সমস্ত বিন্দুকে পায়ে দোলে তৃণমূল কংগ্রেস আবার নিজের শাসনকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করছে, তা পশ্চিমবঙ্গের বাঙালি আর হতে দেবে না। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, একথা মহাকালের দেওয়ালে লেখা হয়ে গেছে, অনিবার্য। তৃণমূল 26-এর নির্বাচনের পরে হারিয়ে যাবে, তৃণমূল আর ক্ষমতায় থাকবে না। বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে দূষিত জল পান করে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং বর্তমানে মধ্যপ্রদেশের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিধানসভা এলাকায় এই ঘটনা ঘটেছে। ইন্দোরের ঘটনার প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন, সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। মালদার চাঁচলের সভা থেকে পাল্টা নিশানা করলেন শুভেন্দু অধিকারী। প্রত্যেক ঘরে নলে জল। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে, আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে? নল আছে? নল আছে? নল আছে? জল নাই, তাই তো? নল আছে? নল আছে? নল আছে? নল আছে কিন্তু জল নাই। এদেরকে তাড়াবেন না, তাড়াবেন না। আক্রমণের পাল্টা আক্রমণ, হুঙ্কারের পাল্টা হুঙ্কার, সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনীতির পারদ। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মিটিং করছেন তখন আমরা দেখলাম পাল্টাই বাংলার মির্জাফর, কাথির গদ্দার, সে পাল্টা মিটিং করার নাম করে চলে গিয়েছেন আরেকটি জায়গায়। সে মিটিং করার অধিকার সকলের আছে, কিন্তু বেছে বেছে কেন 21শে জুলাই মমতা ব্যানার্জির জনসভা, অভিষেক ব্যানার্জির জনসভার দিনই তাকে মিটিং করতে হয়? কারণটাও খুব পরিষ্কার। চাঁদের যেরকম নিজস্ব আলো থাকে না, চাঁদ যেরকম সূর্যের আলোয় আলোকিত হয়, ওই গদ্দার ওই মির্জাফর জানে ও যদি নিজে শুধু অন্যদিন মিটিং করে, ওর মিটিংয়ে 10টা লোকও যাবে না, মিডিয়া ওর মিটিং দেখাবে না। তাই মমতা ব্যানার্জির মিটিংয়ের দিন যদি মিটিং হয় তাহলে দুটো ফ্রেম যদি পাশাপাশি দেখানো যায়, অভিষেক ব্যানার্জির মিটিংয়ের দিন যদি মিটিং হয় তাহলে যদি দুটো ফ্রেম পাশাপাশি দেখানো যায়। কারণ গদ্দার নিজেও জানে ওর নিজস্ব কোনো প্রতিভা নেই, নিজস্ব কোনো আলো নেই, ও শুধু একজন বাংলা বিরোধী মির্জাফর গদ্দার। তাই জন্যই আজকে মিটিং করে বড় বড় কথা বলার আগে ওকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে বাংলার মানুষ তার 100 দিনের টাকা কবে পাবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলার পরেও ওকে জবাব দিতে হবে এই মির্জাফরকে যে বাংলার মানুষ এই শীতে ঠান্ডায় যখন কষ্ট পাচ্ছে তখন কেন তার মাথার উপর থেকে আবাসের টাকা বন্ধ করে রেখে অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার। ওকে জবাব দিতে হবে বাংলার মানুষের ন্যায্য প্রাপ্য 1,92,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বিভিন্ন অছিলায়, কেন তার জন্য বিজেপিকে এবং এই গদ্দারকে জবাব দিতে হবে। আসলে ওর তো নিজের অবস্থাও খারাপ, দলের মধ্যে এমন গোষ্ঠী কোন্দল। এখন আবার দিলীপ ঘোষ, যাকেও হারিয়ে দিয়েছিল নাকি সিট জেতা সিট থেকে সরিয়ে দিয়ে, যে দিলীপ ঘোষকে কোণঠাসা করে রাখা হয়েছিল, দিলীপ ঘোষ আবার নাকি ফ্রন্ট লাইনে চলে যাচ্ছে। খোয়াব দেখছে রাজ্যে, স্বপ্ন দেখবে রাজ্যের ক্ষমতা দখল করবে, সপ্তাহে 7 দিনকে মুখ্যমন্ত্রী হবে জানেন। আমরা তো জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ও বাংলার বুকে চতুর্থবার মামাটি মানুষের সরকার, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বলতে পারবে ওর মুখ্যমন্ত্রীর নামকে? সোমবার শ্রমিক ভট্টাচার্য, মঙ্গলবার সুকান্ত মজুমদার, বুধবার ওই গদ্দার, বৃহস্পতিবার দিলীপ ঘোষ, শুক্রবার মহিলা মোর্চার কেউ, শনিবার সৌমিত্র খান পেছন থেকে সুর ধরবে, আর রোববার কি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। যারা জানেই না তাদের মুখ্যমন্ত্রী কি হবে। আমরা তো জানি আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের আদর্শের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবার মামাটি মানুষের সরকার, তার সূচনা হলো আজকে এই বারুইপুরের ফুলতলার মাঠ থেকে। আগামী দিন 19 দিনের 26টা জনসভা। আরে ফেল করা ছাত্র
ফার্স্ট বয়কে টুকে ফার্স্ট হতে পারে না, ফেল করা ফেলটুরাম ফেলটুই থাকবে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে বীরভূম, তারপরে হুগলি, তারপরে মেদিনীপুর, তারপরে মুর্শিদাবাদ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই গদ্দার, এই বাংলা বিরোধী জমিদারদের মুখে চুনকালি দিয়ে বাংলার মানুষের রায়, আবার বাংলা তার নিজের মেয়েকেই চায়। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এই বার্তা আজকে বারুইপুরের এই ফুলতলার মাঠ থেকে দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত কর্মীরা উজ্জীবিত। কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোট, রাজনৈতিক বাগযুদ্ধে ক্রমশ তপ্ত হচ্ছে মাটি। এই আবহে এই বছরের শুরুতেই বারুইপুরের সভা থেকে ব্রিগেডে চিকেন প্যাটিস কাণ্ড নিয়ে বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাটের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে, কে কাতলা মাছ খাবে, দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলছে। অনুব্রত মণ্ডল, যিনি এত সিন্ডিকেট, এত খুন খারাপি, এত মস্তানি করে বীরভূমকে একটা বারুদের স্তূপের উপরে রেখে দিয়েছিল, জেল থেকে বেরিয়ে আসার পর তাকে স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে আশীর্বাদ করে তাকে বরণ করে নিয়ে আসছে। আগে পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাক, তারপর সেটা আমরা বুঝে নেব কে কি মেরেছে না মেরেছে। 7 ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপর তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। 3 সপ্তাহ পার হলেও এ নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপির। দিন কয়েক আগেই এ নিয়েই মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। এদিন সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গলায়। একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কেউ লাথি মারছে, কেউ হাতে মারছে, কেউ ডান্ডা দিয়ে মারছে। তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। ব্রিগেডে গীতা পাঠে প্যাটিস কাণ্ড ঘিরে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন এদিনই বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের প্রসাদপুর হাই স্কুল মাঠে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন হয়। হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। একদিকে ভোটের আগে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ, আর এদিকে পশ্চিমবঙ্গেও যখন আর কয়েক মাসের মধ্যেই ভোট, তখন সেখানেও বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল ও বিজেপি। শুক্রবার মালদার চাঁচলে পরিবর্তন সংকল্প সভা থেকে শমশেরগঞ্জের দাঙ্গায় বাবা ছেলে খুনের প্রসঙ্গ তোলেন বিরোধী দলনেতা, আর তার সঙ্গেই বাংলাদেশে দীপু দাস সহ হিন্দুদের খুন ও অত্যাচারকে মিলিয়ে দিয়ে তৃণমূলকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো,
হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তখন শুভেন্দু অধিকারী সেই ইউনূসেরই প্রশংসা করছেন বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বারুইপুরের সভার মঞ্চ থেকে একটি অডিও শোনান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরা বাংলাদেশ নিয়ে বড় বড় ভাষণ তোলে, বড় বড় কথা বলে, বড় বড় হম্বিতম্বি করে, ধমকি দেয়, চমকায়। এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। শুনবেন, আমি তথ্য ছাড়া কথা বলি না। বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, মানে বাংলা সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আপনারা গত 20 দিন বা 1 মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। অন্যদিকে এদিন কোচবিহার থেকে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে, তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না। তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ। সেই জন্যই বলছি সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আপনাদের সাথে যেরমভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন। দেখে বাঁচাতে হবে, বাংলা হিন্দুকে বাঁচাতে হবে, সনাতনীকে বাঁচাতে হবে, হিন্দুত্বকে বাঁচাতে হবে, বাঙালিত্বকে বাঁচাতে হবে, আর এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। রুটি রুজির কি হবে? জীবন যন্ত্রণার কি হবে? প্যারা টিচারদের মাইনে বাড়ছে না, নির্মাণ শ্রমিকরা নির্মাণ ওয়েলফেয়ার বোর্ডের টাকা পাচ্ছে না, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ছে না, এসএসকে কর্মীদের মাইনে বাড়ছে না, এমএসকে কর্মীদের মাইনে বাড়ছে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ছে না, পঞ্চায়েতের অস্থায়ী কর্মীদের মাইনে বাড়ছে না, কর্পোরেশনে যারা তৃণমূলের হাত ধরে নিয়োগ পেলেন তাদের মাইনে বাড়ছে না। 100 দিনের কাজের টাকা লড়াই করে, বামপন্থীদেরই লড়াই করে নিয়ে আসতে হলো, অথচ যারা চুরি করলো তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কোনো ব্যবস্থা নিতে পারলো না। বিড়ি ওয়েলফেয়ার বোর্ডের টাকা বিড়ি শ্রমিকদের রোগ হলে সেইটা তারা পাচ্ছে না। রুটি রুজির সমস্যা। আমাদের রাজ্যে বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রিটায়ার করেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল 10,000 টাকার নিচে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইনে 2.5 লক্ষ টাকার কাছাকাছি, 2.5 লক্ষ টাকা মাইনে। আর আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে এমএসকে কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে এসএসকে কর্মীদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে লঞ্চ শ্রমিক, লঞ্চে যারা কাজ করে কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ে না, আমাদের রাজ্যে পিএইচই শ্রমিক যারা পিএইচিতে কাজ করেন কন্ট্রাকচুয়াল তাদের মাইনে বাড়ে না, পঞ্চায়েত পৌরসভা তাদের মাইনে বাড়ে না, ব্যাংকিং রিক্রুটমেন্টগুলো বন্ধ। অনেকে মনে করছেন তৃণমূলকে টাইট দিয়ে বিজেপিকে নিয়ে আসবো। অমিত শাহ কথা বললেন এতক্ষণ, কোথায় ছিল বঙ্গারু লক্ষণ? একটা ঘটনা বলুন যেখানে তৃণমূল যা বাংলায় করেছে একই কাজ বিজেপিও করেছে। তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই, হাতরাসের সাথে হাঁসখালির কোনো পার্থক্য নেই, ব্যাপমের সাথে আমাদের রাজ্যের চাকরি কেলেঙ্কারি এসএসসি তার মধ্যে কোনো পার্থক্য নেই, কামদুনির সাথে উন্নাও তার কোনো পার্থক্য নেই। বঙ্গারু লক্ষণকে দেখেছিলাম
দেশের সভাপতি বিজেপির টাকা নিতে তেহেলকা টেপ কাণ্ডে একই রকম নারদায় তৃণমূল এবং প্রাক্তন তৃণমূল এখন বিজেপিতে তাদেরকে টাকা নিতে দেখেছি। রুটি রুজির কি হবে, কর্মসংস্থানের কি হবে, কৃষক ফসলের দাম পাবে না। এরা তৃণমূল আর বিজেপি মিলে মন্দির মসজিদের রাজনীতি করছে। সরকারের কাজ শুধু মন্দির মসজিদ তৈরি করা না, মন্দির মসজিদ তৈরি করে পুরো বিজেপি সাজার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ও মন্দির করছে, কেউ এখানে জগন্নাথের মন্দির করতে হবে। শিলিগুড়ির শিল্পের জন্য যে জমি, সেখানে মহাকাল মন্দির করে দেবেন বললেন। আমরা বলছি কারখানার কি হবে, কাজের কি হবে, কর্মসংস্থানের কি হবে? ব্যাংকিং রিক্রুটমেন্ট বোর্ড বিজেপি বন্ধ করে দিয়েছে, রেলের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে রয়েছে। কাজ হচ্ছে না, কাজের সুযোগ হচ্ছে না, চাকরি হচ্ছে না, কলকারখানা তৈরি হচ্ছে না। শুধুমাত্র মানুষকে হিন্দু মুসলমানে বিভাজন করার চেষ্টা হচ্ছে। আমরা অতীতে কোনোদিন দেখিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়তে, আমরা অতীতে কোনোদিন দেখিনি জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়তে, আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দুর্গা প্রতিমার চোখ আঁকতে হচ্ছে দেখিনি। একে নরেন্দ্র মোদীকে হিন্দু সাজতে হচ্ছে, মমতাকে মুসলমান সাজতে হচ্ছে। কিন্তু দেশের সরকার বা রাজ্যের সরকার এমন নীতি নিচ্ছে, দেখবেন বিজেপি উপহার দিল, বছরের প্রথম দিনেই গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া অবস্থা। মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে জিনিসপত্রের দাম, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। এসব নিয়ে সমস্ত কোনো কথা নেই। এ ওকে গালাগাল দিচ্ছে, ও ওকে গালাগাল দিচ্ছে, এ হিন্দু সাজছে, ও মুসলমান সাজছে। শীতের আবহেই চড়ছে রাজনীতির পারদ। উত্তরে যখন পরিবর্তন সংকল্প সভা করলেন শুভেন্দু অধিকারী, তখন দক্ষিণে রণসংকল্প সভা করে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা যদি চান হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, আনুন বিজেপিকে। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে আপনারা পাবেন না। কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। কেউ বলে জনমুখী প্রকল্প, কেউ বলে রেউরি। নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির নেতারা। বিজেপিকে আনুন, আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000 বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম, ওই টাকায় বালি হয়। 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। যে বিজেপি 5 বছর শুধু কেড়েছে, আবাসের টাকা কেড়েছে, জলের টাকা কেড়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে, রাস্তার টাকা কেড়েছে, 100 দিনের টাকা কেড়েছে, সেই বিজেপি আপনাদের টাকা দেবে? একদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল, পাল্টা দুর্নীতির অভিযোগে শান দিচ্ছে বিজেপি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? পাননি। তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান, এরা লুট করে নিয়ে গেছে। ইউপিএ 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? কেন্দ্রের সংসদের প্রশ্নোত্তরে ঘোষিত যে পশ্চিমবঙ্গে একটা পয়সা দেয়া হয়নি, প্রমাণিত যে বারবার বলা সত্ত্বেও গরিব মানুষকে, এমনকি যারা বিজেপিকেও হয়তো কখনো ভোট দিয়ে ফেলেছিল, সেই গরিব মানুষও দেখছেন যে বিজেপি টাকা দেয় না, আটকে দেয়, মমতা ব্যানার্জিকে টাকাটা দিতে হচ্ছে। আর রইল বাকি ওই সব 200 দিন 300 দিনের গল্প। দেখুন, প্রতিশ্রুতির উপর এখনো জিএসটি বসেনি, তো সুতরাং
একের পর এক যে এই কথাগুলো আমরা 200 দিন করব, অমুক করব, তমুক করব, বিজেপি শাসিত রাজ্যগুলোতে আগে করে দেখাক না, তারপর তো বাংলায় প্রতিশ্রুতি দিতে আসবে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করে ভোট বাক্সে ডিভিডেন্ড পেয়েছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে অন্যান্য রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বেহিন প্রকল্প। আবার বিহারে ভোটের ঠিক মুখে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনায় 1,21,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দিয়েছেন নীতিশ কুমার। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি দিদি বানাবো, আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমার জি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনাবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। পুলিশ অনুমতি দেয়নি। আদালত থেকে অনুমতি নিয়ে শুক্রবার 2 জেলায় জোড়া সভা করল বিজেপি। মালদার চাঁচলে সভা করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে কোচবিহারে পরিবর্তন সংকল্প সভায় যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির অভিযোগ, 2টি সভারই অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয়। এ নিয়ে মালদার চাঁচলের সভা থেকে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। 104 বার রাজ্যের প্রধান বিরোধী দলের নেতাকে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। এটি আমার 104তম হাইকোর্ট থেকে অনুমতি নেওয়া কার্যক্রম। চিরদিন কাহারও সমান নাহি যায়। এপ্রিল মাসের পরে তৃণমূল বিরোধী দলে যাবে, সেই দিন হিসাব হবে। বন্ধু, আমরা ঈশ্বরে বিশ্বাস করি, যে যেমন কর্ম করবে তাকে সেই মতো ফল পেতে হবে। শুক্রবার কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়া ময়দানে বিজেপির পরিবর্তন সংকল্প সভারও অনুমতি দেয়নি পুলিশ। হাইকোর্টের অনুমতিতে সেখানে সভা করেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শুভেন্দুবাবু হঠাৎ এই ক্রিয়া প্রতিক্রিয়ার তুলনা দিতে গেলে কিন্তু আবার ডিম আগে না মুরগি আগে, তাই নিয়ে আবার তর্ক শুরু হবে। কিন্তু আমরা পরিষ্কার বলছি, এটা স্থানীয় কোনো টেকনিক্যাল ভুলভ্রান্তি, মানে ওনাদের আবেদনে হয়তো ছিল, সেটা পুলিশের পক্ষে নেওয়া সম্ভব হয়নি। বাকিটা কোর্ট দেখে দিয়েছেন, বুঝবে। এর পাশাপাশি বিজেপি সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত হওয়ার প্রসঙ্গ এদিন তোলেন শুভেন্দু অধিকারী। বদলা যদি চান, বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন? খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। লক্ষ্মী পুজোর দিন ধস বিধ্বস্ত নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গেছিলেন খগেন মুর্মু। সেখানে রক্তাক্ত হতে হয় মালদা উত্তরের বিজেপি সাংসদকে। মারধর থেকে ধাক্কা, গাড়িতে পাথর ছোড়া, কিছুই বাদ যায়নি। দিনের পর দিন শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর প্রায় 2.5 মাস পর শুক্রবার খগেন মুর্মুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে ওই ঘটনার বদলার কথা তুললেন শুভেন্দু অধিকারী। আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয়, রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে, দেখেছেন? কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি, হ্যাঁ কি না বলুন না? বদলা চান তো?
বদলা যদি চান, বদল আনতে হবে, হ্যাঁ কি না বলুন? খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। ওইসব শুভেন্দুর কথায় কোনো গুরুত্ব দিইনি। খগেন মুর্মুর আহত হওয়াটা দুর্ভাগ্যজনক। আমরা নিন্দা করেছি, আমাদের মুখ্যমন্ত্রী তাকে দেখতে গিয়েছেন, কিন্তু শুভেন্দুর এতে কিছু বলার নেই, ওর কোনো কৃতিত্ব নেই। মালদার দুটি লোকসভা কেন্দ্রের একটিতেও ক্ষমতায় নেই তৃণমূল। মালদা উত্তরে পরপর দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির খগেন মুর্মু। তার আগে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের মৌসম বেনজির নূর। আর দীর্ঘদিন ধরে কংগ্রেসের দখলে থাকা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ রয়েছেন ঈশা খান চৌধুরী। এই প্রসঙ্গ টেনে এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই মালদার মানুষ তৃণমূলকে, তার দলকে ঘৃণা করে। 24 লোকসভা ভোটে এই জেলায় দুটো লোকসভা কেন্দ্র আপনি দেখুন, 12টা আসন, একটাও তৃণমূলের লিড নেই। হরিশ্চন্দ্রপুরে আছে, উত্তর না। রতুয়ায় আছে, উত্তর না। চাঁচলে আছে, উত্তর না। মালতীপুরে আছে, উত্তর না। গাজলে আছে, উত্তর না। হবিবপুর বামনগোলা আছে, উত্তর না। ওল্ড মালদা আছে, উত্তর না। ইংলিশ বাজার আছে, উত্তর না। মানিকচক আছে, উত্তর না। মোথাবাড়ি আছে, উত্তর না। বৈষ্ণবনগর আছে, উত্তর না। সুজাপুর আছে, উত্তর না। তৃণমূলকে, তার নেত্রীকে মালদার জেলার মানুষ পছন্দ করে না। প্রত্যেকটা নির্বাচনের একটা আলাদা প্রেক্ষিত থাকে, তো কখন কোথায় কি হয়েছে সেটা একটা আলাদা পার্ট। আবার রাজ্য বিধানসভা নির্বাচন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষ যা উন্নয়নটা পেয়েছেন, অর্থাৎ রাস্তা, আলো, জল, বিদ্যুৎ, কর্মসংস্থান, এগুলো, তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, কৃষক বন্ধু, আপদে বিপদে সবসময় পাশে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই অধিকারগুলো অটুট থাকতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের মানুষ ভোট দেবেন, রইল বাকি দুর্নীতি। মানুষ জানেন যে বিজেপিকে পার্টি অফিসে ভিডিও দেখিয়ে, কার টাকা নেওয়ার ছবি দেখিয়ে সিবিআই চাই, গ্রেপ্তার চাই বলেছিল, তারাই আবার কিভাবে বিজেপিতে গিয়ে নেতা হয়ে বড় বড় কথা বলছে সেটা মানুষ জানেন। এদিন মালদার সভামঞ্চ থেকে প্রাক্তন আইপিএস অফিসার ও জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তা উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। পরিবর্তন আপনাদের করতে হবে। আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের প্রতিবাদে চাঁচল থানার সামনে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। চোর শুভেন্দু চাঁচলে এসে ও আমাদের নেতৃত্বের নামে এবং আমার নামেও কিছু মন্তব্য করে। এখন বুঝতে হবে যে এটা কোন শুভেন্দু। সেই শুভেন্দু যার সিকিউরিটি গার্ড অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল, আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে। কাকে বলেছে ওখানে গিয়ে হারিয়ে দেব, নাম ধরে নাম তুলে। আরে আপনার ইলেকশন আসবে, তখন আপনি বলবেন হারাবেন না জেতাবেন, কারোর প্রশংসা কারোর নিন্দা, আর লাস্টে যখন ভয় পায় তা আমাকে, আমি জানি। এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগও দায়ের করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে
বিচরণ করছো, চলাফেরা করছো। বড় বড় কথা, 6 ফুট লম্বা, এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জের পাল্টা হুঙ্কার, হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারী সংকল্প সভা ঘিরে এভাবেই পারদ চলল মালদার রাজনীতি। শুক্রবারই হাইকোর্টের অনুমতি নিয়ে মালদার চাঁচলে সংকল্প সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এর কয়েক ঘন্টা আগেই হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি। আগামীকালকে বিরোধী দলনেতা চাঁচলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। কি করে মালদার বুকে মালদার বাঙালি প্রজাই শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে? আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলতো, কেউ নেবে না, বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে, যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। আমি বলে গেলাম তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কিন্তু রহিমকে আমি জিততে দেব না। তবে হুমকি হুঁশিয়ারির সূত্রপাত আরও কিছুদিন আগে। গত বুধবার বিজেপি শাসিত ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের বাসিন্দা পরিযায়ী শ্রমিক জুয়েল রানার। পরিবারের অভিযোগ ছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে বছর 19-এর যুবককে। মৃত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার সঙ্গেই ছিলেন মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আকিউর রহমানও। পরিবারের অভিযোগ তাঁকেও সেখানে বেধড়ক মারধর করা হয়েছে। বললো যে আধার কার্ড দেখাও, তারপরে কি একটা বলেছে, মারধর শুরু করেছে। সুতি থানার যে একটা ছেলে মারা গিয়েছে, এমনভাবে মেরেছে। আর জুয়েল রানা আর আমার ভাই যেটা আছে ও বেঁচে আছে কোন রকম। বৃহস্পতিবার ইংরেজ বাজারে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সভা থেকেই এই প্রসঙ্গে সুর চড়ান মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। বাঙালিদেরকে ধরে ধরে মারছে, মেরে ফেলছে, মারছে। বন্ধ না হয় তাহলে সত্যি শুভেন্দু অধিকারীকে মালদার মাটিতে নামতে সাধারণ মানুষ দিবে না, শ্রমিকের পরিবাররা নামতে দিবে না। তৃণমূলের জেলা সভাপতি জানেন না যে কার রাজনৈতিক ক্ষমতা কতটুকু। উনি এমনভাবে কথাগুলো দীর্ঘদিন ধরে বলেন যেন মালদা জেলা যেন ওনার পৈতৃক সম্পত্তি। উনি এখন তৃণমূলের কেষ্টমণ্ডল হওয়ার চেষ্টা করছেন। যত ওনারা এরকম কদাচিৎ ভাষায় ব্যক্তি আক্রমণ করবেন, তত তাদের মতো একটা নিম্ন রুচির দলে তাদের নাম্বার বাড়বে। তারা যে বলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো সর্বৈব মিথ্যা কথা। ভোটের আবহে একদিকে যখন হুমকি হুঁশিয়ারির পালা চলছে, তখন বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে আমাদের বাংলাদেশি বলা হয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বাংলার মাটিতে কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলে গেছে। আপনি শুনুন, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে। আমি বলছি না, কে বলছে? বিজেপির সাংসদ বলছে। সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই উনি রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মানুষের প্রমাণটা খাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এই বক্তব্য মোবাইলে চালিয়ে শোনান অভিষেক বন্দ্যোপাধ্যায়। দাঁড়ান, ভিডিওটা নিয়ে এসছি, চালাই। অভিষেক ব্যানার্জি বলছে না,
শুনতে পাচ্ছেন? আবার চালাচ্ছি আর একবার শুনুন। বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির এমপি বলছে। বিজেপির এমপি বলছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে। এ নিয়ে বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজের দাবি কোন প্রেক্ষিতে বলেছেন সেটা দেখতে হবে। এই কথাটা আমি বলেছি, আপনাদের এরকম প্রেস মিট দেখে আমি এই কথা বলিনি। আমি ওখানে আমাদের লোকদের নিয়ে ওখানে পিকনিক আয়োজন করেছিল সীতাই, সেখানে ডেকেছিল, আমি সেখানে গিয়েছিলাম। তারা আননোন লোকদের সঙ্গে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি, অতীতের সম্বন্ধে কথা বলেছি। তা আমি বলেছি দেখুন এখানে এই যে ভারতবর্ষ দেশ আলাদা হয়েছে, হিন্দুস্তান হয়েছে, পাকিস্তান হয়েছে। ওই হিন্দুস্তান পাকিস্তান ভাষা বলা আছে নাকি যে হিন্দুরা ইন্ডিয়া আসবে, ভারতে আসবে, আর মুসলমানরা পাকিস্তানে যাবে? এরকম করে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়নি। তো এই মাঝে এগুলো আসলো কেন? এই নেতাগুলোর ভুল আছে। বুধবার পশ্চিমবঙ্গে সমস্ত বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ, কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। শুধু তাই নয়, কলকাতার বৈঠকে না যেতে পারায় দলের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং বিজেপির রাজ্যসভার সাংসদ। আমি রুট ম্যাপ চেয়েছি, আমাকে দেয়নি। কোথায় হবে কি ব্যাপার আমাকে বলেন। মানে এমনি কি আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল এই কর্মসূচিতে? অতবার বললাম আমাকে মেসেজে পাঠিয়ে দাম, দিব বলে। এখানে কতগুলো ইন্টেনশনাল লোক এই কাজ করতেছে। এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে যদি দেখা হয় অমিত শাহজির সাথে কথা বলবেন? অবশ্যই বলবো। রাজ্যে যারা বিজেপি আছে তারা ফাটানি করছে। গত রবিবার দিনহাটার একটি সভায় এসআইআর নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেছিল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মুখে। যদি এতে কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে। এই প্রেক্ষাপটেই এবার এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন অনন্ত মহারাজ। রাজবংশী ক্ষত্রিয়দের এসআইআরের শুনানিতে ডেকে হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন তিনি। বুড়ো বুড়ো লোক তাদেরকে ডাকছে, ভাই হ্যাঁ, মাটির মালিককে ডাকছে কাগজ দেখা। আমাদের একটা সেন্টিমেন্ট আছে না? হ্যাঁ, আমরা মাটির মালিক, আমাদের যদি এরকম নোটিশ পাঠিয়ে চার্জ করে, হ্যাঁ, সেহেতু আমরা গভর্নমেন্টকে অনুরোধ করেছি, হ্যাঁ, রাষ্ট্রপতিকে বলেছি আমরা অরিজিনাল এখানকার লোক, রাজবংশী রাজবংশী ক্ষত্রিয় কাস্ট ইজ এ অরিজিনাল। তো গতিকে আমরা এই কথাই বলছি, আপনারা গভর্নমেন্ট এচআইআর করছে ভালো, আমরা যেটা জানি যে ফরেনারদের জন্য করছে, তো ফরেনারদের করুক। কারা ফরেনার আপনারা দেখেন, আর কাদের গভর্নমেন্ট এখানে জায়গা দেবে সেটা আপনার গভর্নমেন্ট ডিসিশন করবে, তাতে আমার বলার কিছু নাই, আমাদের বলার কিছু নাই। কিন্তু কথা হলো ফরেনারদের এই ভারত থেকে বিতাড়িত করা প্রয়োজন, তাতে ভূমিপুত্র হ্যারাসমেন্ট হবে কেন, মাটির মালিক হ্যারাসমেন্ট হবে কেন? শুভেন্দু অধিকারী যখন মালদা থেকে তৃণমূলকে আক্রমণ শানাচ্ছেন তখন নিজের পুরনো ফর্মে দিলীপ ঘোষ, আর এই জায়গা থেকেই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নামতে চলেছেন বিজেপির সফলতম রাজ্য সভাপতি। 6 জানুয়ারি থেকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে একের পর এক কর্মসূচি করবেন দিলীপ ঘোষ। উত্তরের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে দক্ষিণের ব্যারাকপুর, রানাঘাট এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নিজের পুরনো সংসদীয় এলাকা মেদিনীপুরে সভা করবেন দিলীপ ঘোষ। জানুয়ারি মাসে এমন একাধিক সভা করার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা প্রচার কৌশল নিচ্ছে বিজেপি। ফেব্রুয়ারিতে পিকনিক, চা চক্র, উঠোন বৈঠকের মধ্যে দিয়ে প্রচার করবেন দিলীপ ঘোষ। এদিকে সল্টলেকের বিজেপি দফতরে এবার আলাদা ঘর পেলেন দিলীপ ঘোষ।
কলকাতায় থাকলে এবার থেকে রোজই সল্টলেকের দফতরে বসবেন তিনি। দলের সঙ্গে দূরত্ব, রাজ্য সরকারের তৈরি জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকা, শহরে অমিত শাহর মেগা বৈঠকের দিন জামাই ষষ্ঠী খাওয়া, এসবই এখন অতীত। রাজ্য রাজনীতির টি-20 পিচে ফের ফর্মে দিলীপ ঘোষ, আর এদিন ওয়ান ম্যান আর্মি তত্ত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য শোনা গেল তার গলায়। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। উনি যার দিকে আঙুল তুলেছেন সেটা তার দলেরই নেতা। আমি তাদের ঘরোয়া কন্দল নিয়ে কিছু বলতে চাই না। তারা ওই জন্যই তো বললাম, সকালে এক বিজেপি, বিকেলে এক বিজেপি, দুপুরে আর এক বিজেপি। তো বিজেপি নিজের ঘর সামলাতে পারে না, তাদের সবাই নেতা, সবাই স্বপ্ন দেখে বাংলা দখল করার। তো ইনি ওনার বিরুদ্ধে বলবেন, উনি ওনাকে টিকিট দেবেন না, এইসব তো হামেশাই হয়। সেই জন্যই বললাম, সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেসকে আটকানোর জন্যে এই মুহূর্তে বাংলায় কোনো রাজনৈতিক বিকল্প নেই। বুধবার যোগ দিয়েছিলেন অমিত শাহর বিশেষ বৈঠকে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করেছেন। আর শুক্রবার সকালে ইকো পার্কে মর্নিং ওয়াকে আগের মতোই পাওয়া গেল দিলীপ ঘোষকে। একজন ব্যক্তির একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। নতুন বছরের প্রথম দিনে দিলীপ ঘোষের দুরন্ত কামব্যাক দেখেছে রাজ্য রাজনীতি। এরই সঙ্গে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক মানে একটা ক্যাডার ভিত্তিক রাজনীতির কামব্যাক। দেখুন, 2006 থেকে 2019 পর্যন্ত বিজেপির 3টে স্তম্ভ দিলীপ ঘোষ তৈরি করেছিলেন: বুথ, ক্যাডার এবং আন্দোলন। এই 3টে স্তম্ভের উপর দাঁড়িয়ে কিন্তু বিজেপি 2019 সালে 18টা আসনে জিতেছিল। তাদের ভোট শেয়ার হয়েছিল 40.2%। 21-এ ভোট শেয়ার একটু কমে যায়, 38 হয়, কিন্তু 77টা আসন, প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভায় 77টা আসন পেয়ে বিজেপি আসে, প্রধান বিরোধী দলের সম্মান পায়। 2024-এ 12টা আসন লাভ করলো। ভোটের নিরিখে কিন্তু ওই 39% এইরকম আসন, এইরকম ভোট শেয়ার তারা পেয়েছে। সুতরাং এই যে দীর্ঘ, যদি আমি ভোট শেয়ার এবং আসন সংখ্যায় বিজেপির অগ্রগতি এটা যদি দেখি, তাহলে বলতেই হবে দিলীপ ঘোষ মানে একটা আগ্রাসী, আক্রমণাত্মক রাজনীতি এবং ক্যাডার ভিত্তিক, বুথ ভিত্তিক, মাঠ ভিত্তিক রাজনীতির প্রত্যাবর্তন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাত হবে না সমন্বয় হবে। দেখুন, আমার ধারণা সংঘাতের পথে যাবে না। তার কারণ, এটা সত্যি কথাই, শুভেন্দু অধিকারী হচ্ছেন নবীন বিজেপি আর উনি হচ্ছেন প্রবীণ বিজেপি, কিন্তু এই সংঘাতের জায়গা আসবে না ভেবেই দলীয় নেতৃত্ব তাকে নিয়ে এসছে। কারণ দলীয় নেতৃত্বের মনে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং মাঠ, এই দুয়ের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব থাকছে কিন্তু মাঠ ভিত্তিক রাজনীতিটার অভাব হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী কৌশলী, বিধানসভা ফোকাস একটা রাজনীতি করবেন, আর অন্যদিকে দিলীপ ঘোষ আদর্শিক, মানে আরএসএসের আদর্শ ভিত্তিক যে রাজনীতি, মাঠ ভিত্তিক যে রাজনীতি, বুথ ভিত্তিক যে রাজনীতি, তৃণমূল স্তরে যে রাজনীতি, যেটাতে টেক্কা দেয় তৃণমূল, সেই জায়গাটা ধরবার চেষ্টা করবে। অর্থাৎ এই যে ধারণা যে দিলীপ ঘোষ ফিরে আসছে, এটাই কিন্তু মাঠভিত্তিক বা তৃণমূল স্তরের কর্মীদের মনোবলকে অনেক চাঙ্গা করবে, তাদেরকে অনেক আক্রমণাত্মক করবে। কিন্তু এক্ষেত্রে একটা আমি বলবো কষান আছে, সেটা হচ্ছে অতিরিক্ত আগ্রাসী যদি আবার দিলীপ ঘোষ হন, অর্থাৎ যেমন বারমুডা পল্লী হয়, এই জাতীয় কথা যদি, যেমন তিনি বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এই ধরনের মন্তব্য যদি তিনি করেন, তাহলে শহুরে মধ্যবিত্ত ভোট কিন্তু ফল করবার সম্ভাবনা আছে। এইবার যদি আমরা সব এটা নিরিখে সমস্ত জায়গায় যদি আসি, তাহলে
কামব্যাক হলে আলটিমেটলি কি হবে? কামব্যাক হলে এটা সত্যি কথা একটা মানুষের পক্ষে সব কিছু করে দেওয়া সম্ভব নয়, কিন্তু গেম চেঞ্জার না হলেও মোমেন্টাম বিল্ডার হতে পারেন দিলীপ ঘোষ। পুরনো ফর্মে ফেরার পরই দিলীপ ঘোষের মুখে কার্যত উঠে এসেছে রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গ। আগের যে পার্টির কলেবর বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বুধবার ছিল রাজ্য রাজনীতিতে ইঙ্গিতপূর্ণ দিন। দীর্ঘ কয়েক মাস রাজনীতির মূল স্রোত থেকে দূরে থাকার পর সল্টলেকের একটি হোটেলে অমিত শাহর সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। কাল মাননীয় অমিত শাহ এসেছিলেন, কালকে আমাকে বৈঠকে ডাকা হয়েছিল, তিনি আলাদা করে বসলেন, আমার সঙ্গে কথা হলো। আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। এর পাশাপাশি কোনো রাখঢাক না রেখেই 26-এর বিধানসভা ভোটে ফের খড়গপুরে লড়াইয়ের ইচ্ছা প্রকাশও করেন তিনি। আপনার পছন্দের কেন্দ্র? আমি আগে যেখানে লড়েছি খড়গপুরে দুবার মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে, তো সেই জন্য সাহেব ওখানকার মানুষের সঙ্গে একটা আর্থিক যোগ আছে, তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়বো। আপনি তো একসময় বলেছিলেন অনেকে চায় না মেদিনীপুরে আপনি রাজনীতি করুন, তাহলে এখন কি হবে? তাহলে তার পরিণাম তো সবাইকে ভুগতে হয়েছে না। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম আমি ইলেকশন লড়বো না, বর্তমানে যাব না, কিন্তু পার্টি বলেছিল, আমি গেছি। বারবার এরকম হবে আমার মনে হয় না, পার্টিরও শিক্ষা নেওয়া উচিত। নির্বাচনটা আসছে, সেখানে বিজেপি খুব সিরিয়াসলি অংশগ্রহণ করতে চাইছে বলে আমার ধারণা। দল অলমোস্ট জানিয়ে দিয়েছে যে 2/3 তারা পেতে চায়, এবং আগে বলেছিল 200, এখন 2/3 200-র মধ্যে কোনো পার্থক্য নেই, আগের নির্বাচনে তারা বলেছিল। যাই হোক, এটা যখন তাদের লক্ষ্য দাঁড়াচ্ছে এবং পার্টির কর্মীরা যেরকমভাবে উজ্জীবিত হয়েছে বলে আমার মনে হচ্ছে, তাতে তারা তাদের যে সমস্ত সম্পদ যেগুলো আছে, পার্টির সম্পদ, সেগুলোকে তারা সম্পূর্ণভাবে ব্যবহার করতে চায়। কোনো বড় নেতা বসে থাকলেন, পরে নির্বাচনে কোনো রেজাল্টে সেরকম ফল দেখা গেল না, মনে হতেই পারে যে আমরা সম্পদগুলোকে ঠিক মতন ব্যবহার করে নিই। পার্টি বুঝেছে যে অন্য দল থেকে নেতা নিয়ে আসা সেই স্কোপটা নেই, যেটা করতে গিয়ে বিপদ হয়েছে। এই নির্বাচনে এমন একজন মানুষের প্রয়োজন আছে যিনি সবার সঙ্গে মিলে চলবেন। 1 নম্বর কালেকটিভ লিডারশিপ, সেটা দল বলতে চাইছে। 2 নম্বর এমন একটা মানুষ যারা একটা মিলিট্যান্ট মেজাজ আছে, সেটাকে ব্যবহার করা, এবং তার একটা সাবলটন ভাষা, যে ভাষাটা সাধারণ মানুষ বলে থাকে, সেই ভাষাটাকে ব্যবহার করা। এবং আমরা দেখেছি অনেক দল আছে তারা সেই সাধারণের কথা বলে, আর মার্জিত রুচির ভাষা সবসময় রাজনীতিতে চলে না। এই দিলীপ ঘোষের যে সমস্ত পজিটিভ এলিমেন্ট আছে, সেগুলোকে দল মনে করছে এই লোকটাকে বসিয়ে রেখে লাভ নেই, এটাকে ব্যবহার করা যায়, একটা গোল দেবার মতো লোক, একে যে কোনো জায়গায় খেলিয়ে লাভ নেই, একে আসল জায়গায় খেলাতে হবে, সেই তারা মনে করছে এটাই বোধহয় আসল সময়। মাঝখানে দল বুঝেছিল অন্য জায়গায় খেলিয়ে যদি কিছু সুবিধা হয়, সেটা দেখা গেছে সেটা কিছু হয়নি। এখন এই জায়গায় দাঁড়িয়ে দলের আর কোনো বিকল্প নেই, এমন দলের আর কোনো নেতা নেই যাকে সেভাবে ব্যবহার করা যায়। সুতরাং দিলীপ ঘোষ এই মুহূর্তে প্রাসঙ্গিক হয়ে পড়ছে, কেননা তার যে রেজাল্ট, যেটা পার্টিতে দেখি ইলেকট্রাল পলিটিক্সের যে রেজাল্ট, খুবই ভালো সিট উনি এনে দিয়েছেন, 3 থেকে 77, এবং দলের যে পার্সেন্টেজ অফ ভোট বিরাটভাবে বাটিয়েছেন, এবং দলকে একটা সাধারণের কাছে পৌঁছে দিতে পেরেছেন। তপন শিকদারের পরই আমার মনে হয় এই মানুষটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। যাই হোক, তার অনেক ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলোর থেকে পল মনে করছে এই লোকটা যে পজিটিভ ফ্যাক্টরগুলো আছে, সেটাকে আমরা নির্বাচনে যদি কাজে লাগাই, তাহলে হয়তো ভোট বাক্সে তার একটা রিফ্লেকশন আসতে পারে। আসবে কি না সেটা আগামী নির্বাচনের পরেই আমরা জানতে পারবো। তাহলে ওনার যদি ফিরে এসেছেন, কিছু কিছু নেতা হয়তো মনে করতেই পারেন যে ওনার আশাতে তাদের হয়তো গুরুত্ব কমবে, সেটা কালেকটিভ লিডারশিপের হলে এই সমস্যাটা থেকে যায়। কিছু লোকের যারা ভাবছিল আমি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের গুরুত্ব কিছুটা কমে যায়, কিন্তু একটা ব্যালেন্সড পথ দল নিতে পারে, এবং দল বোধহয় সেটাই চাইছে, একটা ব্যালেন্সড পথ, সেভাবেই যাতে এগিয়ে যাওয়া যায়। হুমায়ুন কবিরের নতুন দল কি তৃণমূলের ভাগের মুসলিম ভোট কেটে বিজেপির সুবিধে করে দেবে? এই নিয়ে গত 2 সপ্তাহে রাজ্য রাজনীতিতে কম চর্চা হয়নি। এদিন এ নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি,
ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান। উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে এটা বড় শক্তি হিসেবে উঠে আসবে। দিলীপ বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে, কারণ ওয়েটিংয়ে আছেন তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন। ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আমি নওশাদ না, আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি। দিলীপ ঘোষ বাচালতা বেশি করে, এই বাচালতার কোনো জবাব হয় না। দিলীপবাবু এখানে একটা সত্য কথা বলে ফেলেছেন যে আইএসএফকে নিয়ে আলোচনা হয়েছিল, কি ঘটেছে, অর্থাৎ এবারও আর কিছু ঘটবে না যতই যাই হোক। কিন্তু দিলীপবাবু ওনার দলের নেতাদেরই প্রশ্ন করুন, তাদেরই তো প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির আজকে এই জায়গায় লাফালাফি করছেন। সেই প্রচ্ছন্ন মদত দেওয়াগুলো বন্ধ করুন। এই খেলাটা তো তারা খেলছেন, সব জায়গায় খেলেন। বিহারেও আমরা দেখিয়েছি বিভিন্ন ফোর্সকে নেমে ভোট কাটার খেলা খেলেন, এখানেও ভোট কাটার খেলা চেষ্টা করছেন, কিন্তু ভুলে যাচ্ছেন এটা বাংলার মাটি। এখানে ওই সব খেলার, ওই চিত্রনাট্যের কোনো দাম নেই। ওই চিত্রনাট্যগুলো বস্তা পচা চিত্রনাট্য। এখানে বাংলার মাটি শক্ত ঘাঁটি, ওসব করে লাভ হবে না। অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষ যোগ দেওয়ার পর তৃণমূল থেকে ধেয়ে এসেছিল কটাক্ষ। এদিন কুণাল ঘোষের এই বক্তব্যেরই পাল্টা দিলেন দিলীপ ঘোষ। দিলীপ দা যে এই আবার পার্টিতে ফিরে এলেন, এটা কিন্তু দীঘার জগন্নাথ দেবের আশীর্বাদ। তার কারণ ওই উদ্বোধনে দিলীপবাবু গিয়ে শটান প্রণাম করেছিলেন। এটা কিন্তু একদম প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আর একবার পার্টির মিটিংয়ে ফিরে আসতে পারলেন দিলীপবাবু। পারলে গিয়ে আর একবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসবেন। উনি তো প্রবচন দিতেই থাকেন, তো সেই প্রবচন কজন শোনে? অ্যামিউজমেন্ট হয় ওনার প্রবচনে, সব ব্যাপারে উনি সবকিছু বলেন, লোকে মজা নেয়। কি হয়েছে না হচ্ছে সেটা তো আমার পার্টি ঠিক করছে। আর 26-এর ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে এখানে। দিলীপ ঘোষের কামব্যাক নিয়ে চাপানুতোরের মধ্যেই এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি।
স্কুলের পাশাপাশি পুরসভার নিয়োগেও সামনে এসেছে দুর্নীতির আঁতুড়ঘর। সেই পুরনিয়োগ দুর্নীতিতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে রাজ্য সরকারের আমলা আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়কে। চার্জশিটে সিবিআই দাবি করেছে পুরসভা নিয়োগ দুর্নীতির সময় তিনি ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর ছিলেন। সিবিআই এর দাবি, কর্মী নিয়োগের যাবতীয় অনুমোদন এই ডিএলবির থেকেই মিলত। নিয়োগে দুর্নীতির পুরো বিষয়টি ওই আইএএস অফিসার জানতেন বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই এর দাবি, সব জেনেও চুপ ছিলেন তিনি। চার্জশিটে যে তথ্য আমরা পাচ্ছি যে আমলা একজন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় তার নাম রয়েছে, অর্থাৎ তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। এবং চার্জশিটে সিবিআই এর উল্লেখ যে বর্তমানে তিনি হুগলি রিভার ব্রিজ কমিশনের সেক্রেটারি পদে রয়েছেন। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময়ে তিনি কিন্তু যে সংস্থা ডিএলবি সংস্থা, যে সংস্থা চাকরি দিত, সেই সংস্থায় ডাইরেক্টর হিসেবে কাজ করতেন। পুরো দুর্নীতি হোক আর শিক্ষা দুর্নীতি হোক, কেউ ছাড় পাবে না। আর বাংলার মানুষ বসে আছে এই দুর্নীতির কেন্দ্রস্থল কবে ঘেরাটোপের মধ্যে আসবে। দুর্নীতির উৎস কালীঘাট, আর দুর্নীতি সমাপ্ত করার জন্য কালীঘাটে যেদিন এক দারুণভাবে জনবিস্ফোরণ হবে, সেই দিনই আপনি দেখতে পাবেন যে বাংলার মুক্তি, বাংলার উন্নতি। সূত্রের খবর, সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে আরও দাবি করা হয়েছে 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি চাকরি হয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর পুরসভা। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের। যার অফিসে তল্লাশি অভিযান চালিয়ে পুরনিয়োগ দুর্নীতির একাধিক যাবতীয় তথ্য এবং নথি পাওয়া গেছিল, সেই সংস্থায় এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেড এই সংস্থার নাম রয়েছে। এবং আমরা যেটা সিবিআই সূত্র জানতে পারছি যে চার্জশিটে মোট 600টির বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে এই দাবি করা হয়েছে সিবিআই এর এই চার্জশিটে। এবং 8টি মিউনিসিপ্যালিটির নাম রয়েছে। নিয়োগ দুর্নীতি নিয়ে আমি এটা বলবো যে একাধিক পৌরসভায় যেহেতু দুর্নীতি হয়েছিল, তো সেখানে যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল তাদের কাউকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন। তাদের নাম থাকাটা স্বাভাবিক ছিল। এখন আমরা জানি যে এই রাজনৈতিক নেতারা যেসব দুর্নীতি করায়, তারা তাদের অধীনে কর্মচারীদের দিয়েই করায়। তো যে আইএএস অফিসারের নাম বলছেন, সেটা যদি থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ যদি ভালোভাবে থাকে এবং তার যদি সাজা হয়, তাহলেও কিন্তু তার একটা প্রভাব পড়বে। কারণ এই অফিসাররা রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করার জন্যে অপরাধ করেন। এই অপরাধে তাদের যদি সাজা হয়, তাহলে অন্য অপরাধীরা যারা অপরাধ করতে চান তারা কিন্তু একটা সংবাদ পাবে এবং অপরাধ করা থেকে বিরত থাকবে, অন্তত ভয় পাবে, একটা দিক। দ্বিতীয় দিক, ইডি যেটা করে আপনারা জানেন যে অপরাধের যে টাকা পয়সা, তার থেকে যে সম্পত্তি লেনদেন, সে ব্যাপারে তদন্ত করে। অতএব তারা যে মন্ত্রীর এবং আত্মীয় স্বজনদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, সেইটা যদি আদালতে গিয়ে তাদের রায় বহাল থাকে, তাহলে যে রাজনৈতিক নেতা এরকম অপরাধ করছেন তাদের উপর প্রভাব পড়বে। তো আমি আশা করব যে তারা যে কাজটা করেছেন সেটা আদালতে যেন টেকে। মমতা ব্যানার্জির অধীনে যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই দুর্নীতি। আমরা স্কুল শিক্ষক নিয়োগে দেখেছি, সেটা হাই স্কুল হোক, প্রাইমারি স্কুল হোক। আমরা এমনকি ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষাতে নিয়োগের দুর্নীতি দেখেছি। তো সেই পরিপ্রেক্ষিতে পুরসভাগুলিতে যে নিয়োগের দুর্নীতি, সেগুলো বিশেষ উল্লেখের দাবি রাখে। এবং সেখানে যখন চার্জশিট হচ্ছে, যারা দুর্নীতি করেছেন তাদের সাজা হলে এটা একটা ভালো খবর। দ্বিতীয়ত, ইডি যে রাজনৈতিক নেতাদের বেআইনিভাবে লাভ করা সম্পত্তি বাজেয়াপ্ত করছেন, এতে নির্বাচনের মুখে একটা প্রভাব পড়বে। সাধারণ মানুষ দেখবে যে কোন রাজনৈতিক নেতারা অসৎ
যে কোনো তদন্তকারী সংস্থার এটা বছরের কোন সময়, বছর শুরু না বছর শেষ, ভোটে কোনো প্রভাব পড়বে কি প্রভাব পড়বে না, এটা তাদের দেখার কথা নয়। তাদের দেখা উচিত কে অপরাধ করেছে, কার বিরুদ্ধে কী প্রমাণ পাওয়া গিয়েছে, কার সাজা হওয়া উচিত। কিন্তু এই তদন্তকারী সংস্থাগুলো রাজনৈতিক নেতাদের অধীনে কাজ করে, ফলে এই রাজনৈতিক নেতারা ভোটে তাদের যে সুবিধা হবে কি অসুবিধা হবে সেটা বিবেচনা করে একটা নির্দিষ্ট সময়ে তদন্তকারী সংস্থাগুলোকে দিয়ে তদন্ত করার। 2023 সালের 19শে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা। ইডি সূত্রে দাবি করা হয়, প্রমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম। উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক। এরপর 2023 সালের 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে স্থানান্তর করা হয়। কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি। 2023-এর 12ই মে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্ত করবে সিবিআই। এরপর সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার। 2.5 বছর পর অবশেষে সেই মামলায় জমা পড়ল চূড়ান্ত চার্জশিট। এটা তদন্তের বিষয়, এত বড় জায়গা, এত বড় নিয়োগ, কোথাও কোনো অনিয়ম যদি হয়ে থাকে নিশ্চিতভাবে ব্যবস্থা হবে এবং যাদের বিরুদ্ধে চার্জশিট তাঁরা বা তাঁদের আইনজীবীরা কোর্টে ব্যাপারটাকে বলতে পারবেন। এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য করতে যাব না। কিছুদিন আগেই মানে 31 তারিখ অবধি আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে ছিলেন এবং আমরা যতদূর জানি একটা অভ্যন্তরীণ রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিভিন্ন কি বলবো স্টেক হোল্ডারদের সাথে, বিজেপির বিভিন্ন উইংয়ের প্রেসিডেন্টদের সাথে এবং যত জনপ্রতিনিধি আছে তারা সবাই একসঙ্গে মিলে একটা মিটিং করেছেন এবং এই মিটিংয়ের পর স্বাভাবিকভাবেই অমিত শাহ বুঝতে পেরেছেন যে বিজেপির পশ্চিমবঙ্গে যে উইংগুলো আছে সেই উইংগুলোর মধ্যে সবথেকে সক্রিয় যে দুটো উইং ইডি এবং সিবিআই, সেই দুটো উইংকে যদি অ্যাক্টিভ না করানো যায় তাহলে আগামী নির্বাচনে ভোটে জেতা সম্ভব নয়। এবং জানুয়ারি মাসের পর থেকে এইরকম কিছু ঘটনা ঘটবে, কটা চার্জশিট হবে, তৃণমূলের কিছু নেতাদের গ্রেপ্তার করে তাদেরকে প্রেশারাইজ করানোর চেষ্টা করা হবে, তৃণমূলের বিভিন্ন নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এটা 2রা জানুয়ারি থেকে আপনি মিলিয়ে দেখে নিন 2রা মে পর্যন্ত চলবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গিয়ে আবার আইনি পর্যায়ে যখন আলোচনা হবে তখন একটার পরে এক মামলায় এইসব যে চার্জশিট যা হবে সেগুলো কি বলবো আপনার রিজেক্টেড হবে। আপনারা রিসেন্টলি দেখেছেন তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ, জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের ডিরেকশনে 32,000 চাকরি বহাল হয়েছে এই পয়েন্টে যে যেই প্রাইমারি দুর্নীতি নিয়ে এত বক্তব্য, সেই প্রাইমারি দুর্নীতি নাকি প্রাইমা ফেসি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস খুঁজেই পায়নি ডিভিশন বেঞ্চ। সেই জন্য এই যে সামান্য জিনিসগুলো নির্বাচন এলে পরিযায়ী পাখিদের মতো বিভিন্ন নেতাদের আনাগোনা এবং তার পরবর্তীকালে ইডি সিবিআইয়ের আনাগোনা, এতে আমার মনে হয় কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ কি পয়েন্টটা তো খুব পরিষ্কার। পয়েন্টটা হচ্ছে বিজেপির যুব মোর্চা বলুন, বিজেপির মহিলা মোর্চা বলুন, বিজেপির ট্রেড ইউনিয়ন সেল বলুন, বিজেপির লিগাল সেল বলুন, বিজেপির কৃষক সেল বলুন, বিজেপির বাকি যারা জনপ্রতিনিধি তাদের সকলের সংগঠন বলুন, এদের সবার থেকে বিজেপি যেটুকু লাইমলাইট পেতে পারে পশ্চিমবাংলায় সেটা তো বিজেপি ইডি আর বিজেপি সিবিআই বেটার করতে পারে। এবং এটা তো খুব স্বাভাবিক যে বিজেপি ইডি আর বিজেপি সিবিআই এর যে উইংয়ের স্ট্যাটুটারি ক্ষমতা সেটা এক্সপ্লয়েট করে তারা পশ্চিমবাংলায় নির্বাচনের আগে 4-5টা এরকম কাজ করবেন। এতে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। আর যদি আপনি লিগাল পয়েন্টে জানতে চান তাহলে একটা চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটটা আলটিমেটলি ম্যাটেরিয়ালাইজ করে ট্রায়ালে সেটা সাস্টেন করাতে পারবে কিনা সেই নিয়ে আমাদের সকলের মনে কোনো দ্বিধা নেই। কারণ কি আমরা সবাই জানি সিবিআই এর অ্যানুয়াল বাজেট বোধহয় 820 কোটি টাকা, ইডির বোধহয় প্রায় ওরকম কাছাকাছি। হাতির দাঁত পোষা হচ্ছে ট্যাক্স পেয়ারদের টাকায়। এইসব অফিসারদের মাইনে বন্ধ করে দেওয়া উচিত। এরা এখনো পর্যন্ত এদের যে স্ট্রাইক রেট, সেই স্ট্রাইক রেটটা বিহারে বিজেপির ইলেকশন কমিশনকে ম্যানেজ করা স্ট্রাইক রেটের থেকেও খারাপ।
সেই জন্য এরকম একটা অর্গানাইজেশনের কি রিয়াকশন দেব আমি সত্যি খুঁজে পাই না। পুরনিয়োগ দুর্নীতিটা এটাও একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে সিরিজ ওয়াইজ ইনসিডেন্ট আমরা যদি দেখি, কলকাতা হাইকোর্টে যখন মামলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশন এবং প্রাইমারির মামলাগুলো চলছিল, সেখান থেকে ইডি এবং সিবিআই এই ধরনের ঘটনা ঘটেছে বিভিন্ন এক্সামিনিং বডি পশ্চিমবাংলাতে এবং বিভিন্ন সংস্থাতে, সরকারি সংস্থাতে। সেখান থেকে তারা খবর পেয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে এই তদন্ত তারা শুরু করে। এই তদন্তকে রোখার জন্য আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন সময় এগিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। তদন্ত সিবিআইকে করতে বলে এবং সিবিআই সেই তদন্ত করে আজকে অয়নশীলের যে সংস্থা তার উপরে চার্জশিটটা দিয়েছে। আমরা এটাও দেখলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্ত করতে গিয়ে প্রায় চন্দ্রনাথ সিনহার প্রচুর সম্পত্তি, বহুমূল্যের সম্পত্তি, সেটাকে বাজেয়াপ্ত করেছে এবং সেইটাকে তদন্তের আয়তায় নিয়ে এসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা এর আগে স্কুল সার্ভিস কমিশনে যখন তদন্ত দেখেছিলাম, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন শুরু করেছিল, তারা কিন্তু তদন্তটা খুবই ভালো শুরু করেছিল। কারণ আমরা দেখেছিলাম গাজিয়াবাদে গিয়ে সেখান থেকে 22 লক্ষ ওএমআর রিট্রাইভ করে নিয়ে আসা হয়, কিন্তু আলটিমেটলি আমরা যখন তদন্তটা এগোতে থাকে আলটিমেটলি সেই তদন্তের গতিটা কোন দিকে গেল, শুধু পার্থ চট্টোপাধ্যায় অবধি গিয়ে সীমাবদ্ধ কেন হয়ে গেল, এটা একটা খুব বড় প্রশ্ন। আমরা এটাও দেখেছিলাম যে আরেকটা সংস্থা, এই যে লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থাটার ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করেছিল এবং তা বিভিন্ন সময় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে তারা ডেকেও ছিল। কিন্তু যখন চার্জশিট আসলো, চার্জশিটে আমরা কি দেখলাম যে একজনের নাম আসলো, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার বাবার নাম কি, তার অ্যাড্রেস কি, তার আসল পরিচয় কি, আমরা সেটা দেখতে পেলাম না। এগুলো থেকে আমরা জানি না সিবিআই এখনও তদন্ত করে যাচ্ছে বা ইডি এখনও তদন্ত করে যাচ্ছে। চার্জশিট দিয়েছে, চার্জশিটের পরেও যে কিছু হয় না তা নয়, ফ্রেশ করে আবারও মনে করলে ফার্দার ইনভেস্টিগেশন ইডি বা সিবিআই যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি করতে পারে, সেই প্রভিশন আইনে আছে। কিন্তু যে গতিতে তদন্তটা এগোচ্ছিল, আলটিমেটলি যে গতিতে গিয়ে থামলো, সেটার থেকে আমাদের অনেকের মধ্যেই কিন্তু এই তদন্তটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়ে গেল বলে আমার তো মনে হয়। তবে পশ্চিমবাংলায় যদি এরকম ধরনের দুর্নীতি হতে থাকে, এরকম ধরনের দুর্নীতি বারবার করে বিভিন্ন সংস্থায় থাকে, তাহলে আপকামিং জেনারেশন যারা কিনা আগামী দিনে পরীক্ষা দেবে, কেউ শিক্ষক হবে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করবে, তাদের জীবন এবং ভবিষ্যৎ পুরো ধ্বংস হয়ে যাবে। আমরা স্কুল সার্ভিস কমিশনে দেখলাম যে 26,000 নিয়োগ ক্যান্সেল হয়ে গেল। তার পরবর্তীকালে যে মানুষগুলো আজকে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যারা দাবি করছে যে সঠিক নিয়োগ হোক, তাদের জীবনটা শেষ হয়ে গেল। আমরা আশা করব ভবিষ্যতে যদি আরও ফার্দার ইনভেস্টিগেশনের জন্য সিবিআই এবং ইডি যদি কোনো তারা ডকুমেন্টস পায়, বা তারা হয়তো ফার্দার ইনভেস্টিগেশন আরও চালিয়ে নিয়ে যাবে, কারণ ইনভেস্টিগেশন তো চালিয়ে নিয়ে যেতে এদের কোনো আইনগত আপত্তি নেই। যদিও বা ফাইনাল চার্জশিট দিয়ে দিয়েছে, এরপরেও যে হয় না আমি সেটা বলছি না, হয়। এখন ইডি সিবিআইকে এটা ট্রায়াল যেটা মামলার আসল জায়গা, ট্রায়াল, দোষী সাব্যস্ত করা যারা ধরা পড়েছেন তাদের দিকেও কিন্তু এইটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটা তাদেরকে ঠিক করতে হবে। স্কুল ও পুরসভায় নিয়োগ দুর্নীতির পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও উত্তাল হয়েছিল রাজ্য। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন চিকিৎসক অনিকেত মাহাতো। কিন্তু নতুন বছরের প্রথম দিনই তিনি ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার কথা। পরের দিন শুক্রবার রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়লেন অনিকেত মাহাতো। এই সরকারের অধীনে এসআরশিপের পোস্টিং আমি করতে চাই না। আন্দোলনকারী চিকিৎসকের চাঞ্চল্যকর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার পেশা জীবনকে খুন করতে চায় সরকার। ভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে, শুধুমাত্র অনিকেত মাহাতো সরকার বিরোধী কথা বলছে এটাও নয়, তার সঙ্গে সঙ্গে তার যে পদত্যাগপত্র তাদের সংগঠন থেকে, সেখানে যে 2-3টি কারণ উল্লেখ করা হয়েছে সেগুলোও নিশ্চয় মানুষ দেখবে, তার মানে সেখানেও কোথাও একটা গন্ডগোল ছিল। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, তাদের আন্দোলনের রেশ কলকাতা থেকে দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। বুধবার ফাটল ধরে আন্দোলনকারী জুনিয়র ডক্টরস ফ্রন্টে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত। সামগ্রিক পরিকল্পনাকে নিয়ে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, সেই স্বপ্ন কোথাও না কোথাও একটা জায়গায় হয়তো ধিমে হয়ে আসছিল। যারা অভয়ার ন্যায় বিচারের লড়াই চায়, সেই জায়গাটাকে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম না। এই দায়িত্ব আমি কখনোই অস্বীকার করতে পারি না। এগিয়ে নিয়ে যেতে গেলে যে প্রসেসে এগিয়ে নেওয়া যাওয়া উচিত, সেই লক্ষ্যটাই যদি আমি না দেখতে পাই, সেই স্বপ্নটাই যদি আমি না দেখতে পাই, তাহলে আমি কার পিছনে থাকবো বা কেনই বা থাকবো।
মনে হয়েছে যে বেশ কিছু জায়গায় একটা কুক্ষিগত করে রাখার জায়গা, যে কোনো একটা ভাবে ট্রাস্ট তৈরি হয়েছে, তো ট্রাস্টই সর্বা হবে বা সর্বক্ষমতা। আমি সে নিজে কিন্তু সেই ট্রাস্টের মেম্বার, আমি তবুও বলছি যে এই ট্রাস্টের হাতে সমস্ত ক্ষমতা থাকবে, এই ব্যাপারটা অভয় আন্দোলনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইস্তফাপত্রে অনিকেত লিখেছেন, তার আপত্তি ও আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছে। যদি আমি একটা অ্যাবসার্ড পরিকল্পনা করি, একটা আনডেমোক্রেটিক পরিকল্পনা করি, আনলফুল পরিকল্পনা করি, তাহলে আমি যেই বডি তৈরি করি না কেন, যেই কমিটি তৈরি করি না কেন, সেই কমিটিকে দিয়ে আমি যে ধরনের ওয়েস্ট বেঙ্গল অভয়ার ন্যায় বিচারের যে অপূর্ণ ধারা, থ্রেড কালচারের ধারা, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের প্রশ্ন থাকছে, তাহলে সেই অপরিকল্পনীয় ধারা আমি তৈরি করব কিভাবে? তাহলে এই জায়গাটাকে মতভেদের জায়গা যখন চূড়ান্ত রূপ নেয়, তখন আমি পদত্যাগপত্র পাঠাই এবং পদত্যাগ করি। আমরা অত্যন্ত হতাশ হয়েছি। আমরা শুধু এই আন্দোলন আজকে প্রথম নয়, আমাদের অনেক মতনৈক্য হয়েছে, অনেক মতবিরোধ হয়েছে, সেগুলো আমরা বসেই আলোচনা করেছি এবং তার সলিউশন আমরা বাইর করেছি। সেখানে হঠাৎ করে অনিকেত দার মতো একজন সামনে থাকা নেতৃত্বের হঠাৎ করে এরকম পদত্যাগ দেওয়া আমরা অবাক হয়েছি। আপনারা জানেন এতদিন ধরে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে, তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পদত্যাগ নিয়ে সরব হয়েছেন নিহত চিকিৎসকের বাবা, সরব হয়েছে চিকিৎসকদের একাংশ। অনিকেতের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে এবং সে বলেছে যে আমি কাকু আন্দোলনের সঙ্গে থাকবো, আমি হয়তো ক্ষমতায় থাকবো না, কিন্তু আন্দোলনের সঙ্গে এবং WBJDF-এর সঙ্গে আমি সবসময় আছি। ক্ষেত্রে কি আন্দোলনে কোনোভাবে একটা দুর্বল হয়ে গেল না আপনার কি? না, এটা আন্দোলন আরো করতে হবে, আরো মানুষকে একটা আমরা যদি আদালতে কোনো পজিটিভ কিছু পাই, অবশ্যই মানুষ আবার ঝাঁপিয়ে পড়বে এবং আন্দোলনে আবার অংশগ্রহণ করবে। আমরাও বোঝানোর চেষ্টা করব ওদের যে আমরা একত্রিত হয়ে একসঙ্গে লড়াই করতে হবে। লড়াইটা খুব কঠিন, একসঙ্গে না থাকলে হবে না, আমরাও বোঝাবো ওদের সেটা। এই আরজিকর আন্দোলনের প্রথম দিন থেকে আমি নিজে ছিলাম। আজকে অনিকেত মাহাতোর যে প্রেস কনফারেন্স, সেখান থেকে আমি যা জানতে পারলাম, তাতে এটুকুনি বুঝতে পারলাম যে ও হয়তো বাধ্য হয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে এক প্রকার বাধ্য হয়েছে এবং ও কতগুলো কারণ দেখিয়েছে, যেটা ওর কাছ থেকে জানতে পারলাম। 1 নম্বর কারণ হচ্ছে যে প্রপার যে প্রোটোকল, যে আইনি ব্যবস্থা, সেগুলো অবলম্বন করা হয়নি। 2 নম্বর হচ্ছে যে এই যে 26টা মেডিকেল কলেজের শয়ে জুনিয়র ডাক্তার যারা এই আন্দোলনে গত 1.5 বছর ধরে ছিলেন, তাদের মতামত নিয়ে যে একটা গণতান্ত্রিকভাবে একটা বডি তৈরি হবে, সেটা না হয়ে বরঞ্চ একটা যেন প্যারালাল বডি তৈরি করা, এটা আন্দোলনের পরিপূরক হবে না বলে আজকে অনিকেত মাহাতো বাধ্য হয়ে WBJDF ছেড়েছে। WBJDF তারা হচ্ছে যে অভয়ার জন্য যে আন্দোলন, সেখানে তারা একটা গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল এবং WBJDF-এর যে সামনের সারির যে মুখগুলি এই আন্দোলনের সময় এসেছিল, তারা অত্যন্ত পরিণতভাবে এই আন্দোলনকে পরিচালনা করেছিলেন এবং আমরা এটাও দেখেছি যে তাদের এই যে আন্দোলনটা রাস্তার আন্দোলন এবং আইনি যে লড়াই, তারা যেরকম লড়েছেন, তেমনি হচ্ছে যে সিনিয়র চিকিৎসকরাও লড়েছেন। রাস্তার লড়াই সেটা হচ্ছে যে সাধারণ মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। একটা কথা আপনাদের এখানে খুব আমি একটু পরিষ্কার করে বলতে চাই, অভয়ার জন্য যে রাস্তার লড়াই, সেটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো সংগঠনের একটা আন্দোলন ছিল না, এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন, যে আন্দোলনে চিকিৎসক এবং চিকিৎসকের বাইরেও হচ্ছে যে বহু রকমের সংগঠন তারা হচ্ছে যে সেখানে যুক্ত হয়েছিলেন। অনিকেতের অভিযোগ, কাউন্সেলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে আরজি করে নাম থাকলেও তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজেই।
সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও আরজিকর হাসপাতালে পোস্টিং পাননি অনিকেত মাহাতো। তাই শুক্রবার এসআরশিপ পোস্টিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই, এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল পরশু 5 দিন 10 দিন 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এসআরসিপের পোস্টিং আমি করতে চাই না। আজ দেখ, কাল দেখ, পরশু দেখ, 6 মাস পরে দেখ, 7 মাস পরে দেখ, এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয়, তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি, এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই, কোনো ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই। তাহলে আমি যে একজন ডাক্তার, আমি যে চিকিৎসা করতে চাই, সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে? তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো। এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। এই অনিকেত মাহাতো সহ যারা আন্দোলনের মুখ ছিলেন তাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েক দফায় বৈঠক করেছেন, মুখ্য সচিব বৈঠক করেছেন এবং একটা আলোচনা প্রেক্ষিত তৈরি হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে অনিকেত মাহাতো একদিকে যেমন সাংবাদিক সম্মেলন করে সরকার বিরোধী অবস্থান নিতেই পারেন, একটা সংসদীয় গণতন্ত্রে কেউ বিরোধী কথা বলবে, সেটা সেই সংসদীয় গণতন্ত্রের জন্যে ভালো এবং সংসদীয় গণতন্ত্রকে বিরোধী স্বর শক্তিশালী করে। সুতরাং তাদের কথা তারা তাদের মতো করে বলবেন, আমরা আমাদের কথা আমাদের মতো করে বলবো। কিন্তু কেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়তে হলো এবং সেখানে তিনি যে অভিযোগগুলো করছেন সেই বিষয়গুলোও কিন্তু মানুষ ভেবে দেখবে। এসআরশিপ পোস্টিং ছাড়ার ফলে সরকারের কাছে বন্ড মানি হিসাবে 30 লক্ষ টাকা জমা দিতে হবে অনিকেত মাহাতোকে। সেই টাকার জন্য সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমাদের ভাতৃপ্রতিম সংগঠন। আমরা এই অভয়া আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই আন্দোলনে আছি। তাই তাদের সংগঠনের অভ্যন্তরে যে ঘটনা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা গতকাল থেকে আমরা যা দেখছি তা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের এবং আমরা মনে করি এই রাজ্যে স্বাস্থ্য দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুর্বৃত্তায়ন এবং আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা, অভয়ার হত্যা এবং অভয়ার ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমাদের রাজ্যের আপামর জনসাধারণের সাথে চিকিৎসকদের, সে সিনিয়র জুনিয়র সমস্ত চিকিৎসকের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা উচিত। আমরা অপেক্ষা করছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে বিবৃতি, তার জন্য তাদের সংগঠনের অভ্যন্তরে কি ঘটছে। আমরা আশা করি ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। কি এমন ঘটনা ঘটলো যার জন্য এরকম একটি অনভিপ্রেত ঘটনার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। এটার জন্য আমরা একটু উদ্বেগে আছি। আমরা মনে করি সংগঠনের অভ্যন্তরে আলোচনা করে নিশ্চয়ই পারস্পরিক যা মতবিরোধ হবে সেটা সংগঠনের মধ্যেই তার সমাধান করা সম্ভব। আমরা আসলে এই লড়াইটা একসাথেই সবাই লড়তে চাই।